পৃষ্ঠা 94, 19। প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রাইমারি গ্রুপ। 1. প্রাথমিক গোষ্ঠী হল সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সামাজিক প্রকৃতির উন্মেষ ঘটায় প্রাথমিক গোষ্ঠীগুলি। প্রাথমিক গোষ্ঠীগুলির তত্ত্বাবধানে ও প্রত্যক্ষ সহযোগিতায় মানুষ ক্রমশ সামাজিক জীব হয়ে ওঠে। ম্যাকাইভারের ভাষায়, প্রাইমারি গ্রুপস আর দ্য নার্সারি অফ হিউম্যান নেচার। 2. মানুষের ব্যক্তিত্বের বিকাশ সাধনে প্রাথমিক গোষ্ঠীগুলির ভূমিকা অনস্বীকার্য। কুলির মতানুসারে প্রাথমিক গোষ্ঠী হল ব্যক্তির ব্যক্তিত্বের মুখ্য রূপকার। তাঁর বক্তব্য অনুযায়ী মানুষের সামাজিক প্রকৃতি ও আদর্শের নিরূপণে প্রাথমিক গোষ্ঠীগুলির মৌলিক ভূমিকা বর্তমান। বস্তুত ব্যক্তি মানুষের প্রেম প্রীতি, ন্যায় নীতি, মূল্যবোধ প্রভৃতি ব্যক্তিত্বের উপাদানগুলি প্রাথমিক গোষ্ঠীগুলির মাধ্যমেই উন্মোচিত ও বিকশিত হয়। এটিকে অনেকে ব্যক্তিত্ব বিকাশের মুক্তাঙ্গন হিসাবে চিহ্নিত করেন। 3. আমাদের মানসিক চাহিদাগুলির পরিতৃপ্তি ঘটায় প্রাথমিক গোষ্ঠীগুলি। প্রাথমিক গোষ্ঠীর সদস্য হিসাবেই ব্যক্তি তার আনন্দ, নিরাপত্তা, সাহচর্য প্রভৃতি মানসিক অনুভূতিগুলি পেয়ে থাকে। তাছাড়া আবেগ, দুঃখ, যন্ত্রণা, মনের ভাব প্রভৃতি সে তার গোষ্ঠীর সদস্যদের কাছে প্রকাশ করার সুযোগ পায়। এ বিষয়ে তার স্বতঃস্ফূর্ততা প্রকাশ পায় প্রাথমিক গোষ্ঠীর মধ্যেই। এর দ্বারাই মানুষের স্নেহ, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা প্রভৃতি সুকুমার বৃত্তিগুলি উন্মোচিত, চর্চিত, পরিশীলিত হয়ে থাকে। 4. প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা গভীর আমরাবোধে উদ্বুদ্ধ। এই আমরাবোধই তাকে অন্যের ভালো মন্দ বুঝতে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রণোদিত করে। এইভাবে প্রাথমিক গোষ্ঠীর সাহায্যেই ব্যক্তির আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা থাকলে তা সংশোধিত হয়। 5. প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা যৌথভাবে বহুবিধ উদ্দেশ্য পূরণে সচেষ্ট হয়। এই যূথবদ্ধতা ব্যক্তিকে গোষ্ঠীর স্বার্থ পূরণের ব্যাপারে প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা প্রদান করে থাকে। 6. প্রাথমিক গোষ্ঠী তার সদস্যদের মধ্যে দলীয় মনোভাব জাগ্রত করে। 7. প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমেই ব্যক্তি মানুষের হৃদয়ের কোমল প্রবৃত্তিগুলির উন্মেষ ও বিকাশ ঘটে। 8. প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমেই মানুষের নানাবিধ শারীরিক, সামাজিক ও মানসিক সমস্যাদির সমাধান সম্ভব হয়। ব্যক্তি মানুষের নানাবিধ সমস্যা সে খোলা মনে ওই গোষ্ঠীর অন্যান্য সদস্যদের কাছে বলতে পারে। যেহেতু সদস্যরা পরস্পরের সম্পর্কে গভীরভাবে সহানুভূতিশীল ও সহযোগী, তাই এই সব সমস্যার সমাধানে অন্যান্যরাও সহযোগিতা করে। এইভাবে ব্যক্তির নানাবিধ সমস্যা সমাধানে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য। 9. প্রাথমিক গোষ্ঠীর সদস্য হিসাবে ব্যক্তির মনে এই ধারণা জন্মায় যে সে সমাজে একা বা অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন নয়। পৃষ্ঠা 95। সে অনুভব করে সে তার দুঃখে, বিপদে অন্যের সহযোগিতা পাবেই। প্রাথমিক গোষ্ঠী এভাবেই তার কোনো সদস্যকে সামাজিক নিরাপত্তা প্রদান করে থাকে। 10. প্রাথমিক গোষ্ঠীর বেশ কিছু নিয়ম কানুন থাকে। এগুলি তার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে যেমন মেনে চলে, তেমনি কোনো কোনো নিয়ম তার সদস্যদের মেনে চলতে বাধ্য করা হয়। এই নিয়ম কানুন দ্বারা প্রাথমিক গোষ্ঠী একদিকে যেমন সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম হিসাবে ব্যক্তি মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, তেমনি অন্যদিকে ব্যক্তি মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায়। 11. প্রাথমিক গোষ্ঠীর অভ্যন্তরে ব্যক্তির সামাজিক রীতিনীতিগুলিকে প্রজন্মগতভাবে মেনে চলার প্রবণতা অনুভূত হয়।
সংঘবদ্ধ জীবনধারার শরিক হিসাবে ব্যক্তি সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবে এই সকল বিষয়ে চর্চা বা অনুশীলন করে থাকে। এভাবেই প্রাথমিক গোষ্ঠীগুলি সামাজিক প্রথা, লোকাচার, লোকনীতির অন্যতম বাহক হয়ে ওঠে। 12. সামাজিক জীব হিসাবে ব্যক্তি মানুষকে তার পরিচয় প্রদান করে থাকে প্রাথমিক গোষ্ঠীগুলি। উদাহরণ হিসাবে বলা যায়, পরিবার একটি প্রাথমিক গোষ্ঠী। আমরা কোনো না কোনো পরিবারের সদস্য। সমাজ জীবনে আমাদের পরিচয় নির্ধারিত হয় পরিবারের সূত্র ধরেই। 13. প্রাথমিক গোষ্ঠী সামাজিক ঐক্য ও সংহতি বজায় রাখার ব্যাপারে অন্যতম ভূমিকা পালন করে থাকে। 20. গৌণ গোষ্ঠী সংজ্ঞা ও বৈশিষ্ট্য। সেকেন্ডারি গ্রুপ ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। আধুনিক সমাজের অন্যতম উপাদান হল গৌণ গোষ্ঠী সমূহ। প্রকৃতিগতভাবে বিচারে প্রাথমিক গোষ্ঠীর বিপরীত বৈশিষ্ট্যগুলি বহন করে গৌণ গোষ্ঠী। এ জাতীয় গোষ্ঠীগুলি মূলত বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তৈরি হয়ে থাকে। গৌণ গোষ্ঠী মূলত আধুনিক জীবনে নানাবিধ ও বিচিত্র স্বার্থ পূরণের জন্য তৈরি হয়। অনেক সময় এগুলিকে বিশেষ স্বার্থ গোষ্ঠী বা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বলা হয়। এই গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক সাধারণত আন্তরিকতা বর্জিত বা ঘনিষ্ঠতা মুক্ত হয়। সদস্যদের মধ্যে মুখোমুখি সম্পর্ক থাকে না বললেই চলে। শুধুমাত্র বিশেষ স্বার্থ পূরণের উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যক্তিবর্গের মধ্যে ভাষা ভাষা সম্পর্ক তৈরি হয়, কিন্তু তা প্রাথমিক গোষ্ঠীর মতো গভীর হয় না। এছাড়া এই গোষ্ঠীর সদস্যদের মাত্র কয়েকজনের মধ্যে ব্যক্তিগত চেনা পরিচয় থাকে, যা প্রাথমিক গোষ্ঠীর মতো ব্যাপক নয়। জনসংখ্যাগত কাঠামোর মানদণ্ডে এই সকল গৌণ গোষ্ঠীর সদস্যবৃন্দ একই ধরনের মানসিক বন্ধনে আবদ্ধ নয়, বরং এদের মধ্যে মূল থেকে বিচ্ছিন্নতার অনুভূতি ক্রিয়াশীল। সম্পর্কের প্রকৃতি নৈবক্তিক ও সীমিত। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সহযোগিতা দেখা যায় তা পরোক্ষ প্রকৃতির। এই গোষ্ঠীগুলি আকারে বৃহৎ ও স্বল্পস্থায়ী হয়ে থাকে। দৈহিক নৈকট্যের বিষয়টি এই গোষ্ঠীর ক্ষেত্রে গৌণ। শিল্প সংস্থার গোষ্ঠী, ব্যাংক, রাজনৈতিক দল প্রভৃতি অসংখ্য গৌণ গোষ্ঠী সমাজে বর্তমান। আমরা গৌণ গোষ্ঠী সম্পর্কে বলতে পারি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে তৈরি সদস্যগণের মধ্যে হৃদ্যতাবিহীন যে গোষ্ঠী, তাই হলো গৌণ গোষ্ঠী। একে আধুনিক সমাজের ফসল বলা হয়। বৈশিষ্ট্যগুলির দিক থেকে দেখলে দেখা যায় প্রাথমিক গোষ্ঠীগুলির বিপরীত বৈশিষ্ট্যগুলি বহন করে গৌণ গোষ্ঠীগুলি। বৈশিষ্ট্যসমূহ ক্যারেক্টারিস্টিক্স। 1. কৃত্রিমতা। গৌণ গোষ্ঠী একটি কৃত্রিম সংগঠন। এটি স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছাপ্রণোদিতভাবে তৈরি হয় না। মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একে তৈরি করে থাকে। 2. আকারে বৃহৎ। গৌণ গোষ্ঠীগুলি সাধারণত বৃহদাকৃতি হয়। এর সদস্য সংখ্যা সীমিত নয়। একটি জাতি, রোটারি ক্লাব, বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতি গৌণ গোষ্ঠীর বৃহদাকৃতির উদাহরণ। 3. গৌণ সম্পর্কের প্রাধান্য। গৌণ সম্পর্ক বলতে সদস্যদের নৈবক্তিক, পরোক্ষ, বাহ্যিক, চুক্তি নির্ভর, ব্যক্তিহীন সম্পর্ককে বোঝায়। এ জাতীয় সম্পর্কে ব্যক্তিগত ঘনিষ্ঠতা বা একাত্মতা থাকে না। শুধুমাত্র প্রয়োজনকে সামনে রেখে এ জাতীয় সম্পর্ক গড়ে ওঠে। এই জাতীয় গৌণ সম্পর্কের উদাহরণ হল কর্মচারী ক্রেতা, বক্তা শ্রোতা প্রভৃতির মধ্যে যে সম্পর্ক। পৃষ্ঠা 96। ম্যাকাইভার ও পেজ গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্কের প্রকৃতি সম্পর্কে বলেন যে গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে বিভাজন দেখা যায় তা হল শ্রেণীগত বিভাজন। 4. বিশেষ উদ্দেশ্য।
গৌণ গোষ্ঠী সাধারণত বিশেষ কিছু উদ্দেশ্যকে কেন্দ্র করে হয়ে থাকে। এখানে মুখ্য বিষয় হলো উদ্দেশ্য। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি গৌণ। উদ্দেশ্যের বিশিষ্টতা বা প্রাধান্যের পরিপ্রেক্ষিতে গৌণ গোষ্ঠীর সদস্যদের ভূমিকা হলো সীমিত ও নৈবক্তিক। স্বার্থ বা উদ্দেশ্য ছাড়া এ জাতীয় গোষ্ঠী গড়ে ওঠে না বললেই চলে, তাই একে বিশেষ স্বার্থ গোষ্ঠী বা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বলা হয়ে থাকে। 5. সদস্যপদ। বেশিরভাগ প্রাথমিক গোষ্ঠীর সদস্যপদের বিষয়টি যেমন ব্যক্তির ইচ্ছাধীন নয়, গৌণ গোষ্ঠীর বেলায় এরূপটা হয় না। গৌণ গোষ্ঠীর সদস্য পদ গ্রহণ বা বর্জন বিষয়টি মোটামুটিভাবে ব্যক্তির ইচ্ছা নির্ভর। সে তার প্রয়োজন মতো ইচ্ছা মতো যে কোনো গৌণ গোষ্ঠীতে যোগ দিতে পারে, আবার প্রয়োজন মিটে গেলে বা ভালো না লাগলে তার থেকে চলেও আসতে পারে। অবশ্য কিছু ক্ষেত্রে এই সদস্যপদ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছা নির্ভর নাও হতে পারে। যাই হোক, গৌণ গোষ্ঠীর সদস্যপদের বিষয়টি বাধ্যতামূলক নয়, অনেকখানি ব্যক্তির নিজস্ব ইচ্ছা অনিচ্ছা নির্ভর। ব্যতিক্রম হিসাবে বলা যায়, রাষ্ট্র এই গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে এ কথাটি ঠিক খাটে না। 6. সাংগঠনিক কাঠামো। প্রত্যেক গৌণ গোষ্ঠীরই একটি করে বিধিবদ্ধ সাংগঠনিক কাঠামো থাকে, যার দ্বারা এর কাজকর্ম নিয়ন্ত্রিত হয়। এর সদস্য সংখ্যা বেশি ও এর আকার বৃহৎ হওয়ার কারণে এর একটি সাংগঠনিক দিক অপরিহার্য এবং তা বিধিবদ্ধ হওয়া বাঞ্ছনীয়। 7. স্থায়িত্ব। গৌণ গোষ্ঠীগুলি অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির। সাধারণত এর উদ্দেশ্যগুলি পূরণ হয়ে গেলেই এটি বিলুপ্ত হয়। উদ্দেশ্যের প্রকৃতির উপর স্থায়িত্ব নির্ভর করে। যদি দেখা যায় কোনো গৌণ গোষ্ঠীর উদ্দেশ্য নানাবিধ এবং তা পূরণ বেশ সময় সাপেক্ষ, সেক্ষেত্রে এগুলি একটু বেশি স্থায়িত্ব লাভ করে। 8. দৈহিক নৈকট্যের প্রয়োজন নেই। গৌণ গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে দৈহিক নৈকট্যের প্রয়োজন নেই। এটি বাদ দিয়েও গোষ্ঠীর অস্তিত্ব ঠিক থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে সামাজিক সম্পর্কের বিষয়ে সংস্পর্শের ভূমিকা অতি নগণ্য। উদাহরণ হিসেবে বলা যায় আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি নামক গৌণ গোষ্ঠীর কথা। এর সদস্যরা সারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে। 9. নিয়ন্ত্রণের প্রকৃতি। গৌণ গোষ্ঠী প্রধানত তার সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে বিধিবদ্ধ কিছু পদ্ধতির মাধ্যমে করে থাকে। সাধারণত সুস্পষ্ট শর্ত, সুনির্দিষ্ট সুবিন্যস্ত উল্লিখিত চুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় গৌণ গোষ্ঠীগুলির অন্তর্ভুক্ত পারস্পরিক সম্পর্ক। এই গৌণ গোষ্ঠী সমূহের ক্রিয়াকলাপ যান্ত্রিক বা কৃত্রিম প্রকৃতির। এখানে আইন, পুলিশ, কোর্ট প্রভৃতির দ্বারা সে তার নিয়ন্ত্রণ বহাল রাখে। নৈতিক নিয়ন্ত্রণ বা অবিধিবদ্ধ মাধ্যমগুলি এক্ষেত্রে গৌণ, কারণ এগুলি সদস্যদের আচার নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব বেশি কার্যকর হয় না। 10. পরোক্ষ যোগাযোগ। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ প্রায় থাকে না বা এর খুব বেশি প্রয়োজনও নেই। যেহেতু এই জাতীয় গোষ্ঠীর উৎপত্তি মুখোমুখি প্রত্যক্ষ পরিচয় অর্থাৎ প্রাথমিক সম্পর্কের ভিত্তিতে হয় না, তাই এর সদস্যদের পারস্পরিক যোগাযোগও আন্তরিক বা অন্তরঙ্গ হয় না। প্রয়োজন ছাড়া ব্যক্তিগত প্রয়োজনের পরিচয়ের জন্য বা সান্নিধ্য লাভের জন্য সদস্যরা গৌণ গোষ্ঠীতে সমবেত হন না। তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে ডাক ও তার, টেলিফোন, টিভি, সংবাদপত্র প্রভৃতির মতো গণমাধ্যমগুলি। 11. ব্যক্তিত্বের ওপর ক্রিয়াশীল নয়। প্রাথমিক গোষ্ঠীকে ব্যক্তিত্বের মুখ্য রূপকার বলা হয়, গৌণ গোষ্ঠীকে তা বলা যায় না। বলা হয়ে থাকে ব্যক্তিত্বের ওপর গৌণ গোষ্ঠীর বিশেষ কোনো প্রভাব নেই। 12.
পরোক্ষ সহযোগিতা। এই জাতীয় গোষ্ঠীতে সদস্যগণের সহযোগিতার প্রকৃতি পরোক্ষ। এই সকল গোষ্ঠীতে মানুষ স্বাধীন ও স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজকর্ম সম্পাদনে আত্মনিয়োগ করে। পারস্পরিক পরোক্ষ নির্ভরশীলতার মাধ্যমে কাজকর্ম সম্পাদিত হয়। এই পরোক্ষ সহযোগিতা শ্রম বিভাজনের রূপটি প্রকট করে তোলে। 13 ব্যক্তির মর্যাদা ভূমিকা নির্ভর। এই সকল গোষ্ঠীর সদস্যদের মর্যাদা তাদের জন্মগত বৈশিষ্ট্য বা ব্যক্তিগত গুণাবলীর উপর নির্ভরশীল নয়। তাদের সামাজিক মর্যাদা নির্ভর করে তারা কোথায় কিরূপ ভূমিকা পালন করে থাকেন তার প্রকৃতির উপর, অর্থাৎ এই গোষ্ঠীতে ব্যক্তির মর্যাদা ভূমিকা নির্ভর। পৃষ্ঠা 97। 21 গৌণ গোষ্ঠীর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সেকেন্ডারি গ্রুপ। গৌণ গোষ্ঠীগুলি আধুনিক শিল্পভিত্তিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বহুকাল যাবৎ প্রাথমিক গোষ্ঠীগুলি মানুষের নিত্য প্রয়োজনগুলি মিটিয়ে আসছিল, কিন্তু জনাধিক্য ও নগরায়নের ফল হিসাবে জটিল সমাজ ব্যবস্থায় গৌণ গোষ্ঠীগুলি অপরিহার্যতা লাভ করেছে। বর্তমানে মানুষের প্রয়োজন বা চাহিদা নানাবিধ ও বৈচিত্র্যপূর্ণ। গৌণ গোষ্ঠীগুলি এ জাতীয় চাহিদাগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে। স্বভাবতই ব্যক্তি সেগুলিকে পূরণ করার জন্য একই সাথে বিভিন্ন গৌণ গোষ্ঠীর সদস্য হয়ে থাকে। গৌণ গোষ্ঠীর সামাজিক ভূমিকাগুলি নিম্নলিখিতভাবে নির্ণয় করা যায়। 1 গৌণ গোষ্ঠীগুলি আকারে বৃহৎ হয় ও অনেক সময় এর সদস্যগণ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকে। কোনো ব্যক্তি উক্ত গৌণ গোষ্ঠীর সদস্য হয়ে তার পরিচিতির বৃত্তটি প্রসারিত করে। এছাড়া ব্যক্তি তার দৃষ্টিভঙ্গি, মনোভাব প্রভৃতির প্রসার ঘটিয়ে তার কুপমণ্ডুকতা দূর করে। তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। তার চিন্তা ভাবনা, উদ্যম, উদ্দীপনা প্রভৃতি নতুন মাত্রা লাভ করে। ব্যক্তি তার ক্ষুদ্র ক্ষেত্র ছাড়িয়ে বিশাল এক মানব ক্ষেত্রে গিয়ে পড়ে। সংকীর্ণ মনোভাবগুলি এই বিশাল ক্ষেত্রে এসে পরিমার্জিত হয়। তার মনে উদারতা বৃদ্ধি পায়। বিশাল এই ক্ষেত্রে এসে তার মানসিকতা নানাজনের সংস্পর্শে বিশেষ প্রভাবিত হয়। তার জড়তার জায়গাগুলি মুক্ত হয়ে যায়। অতএব বলা যায় গৌণ গোষ্ঠী ব্যক্তি মানুষকে তার সংকীর্ণতা থেকে মুক্ত করে। 2 আগেকার দিনে ব্যক্তির রুজি রোজগার ও আয়ের ক্ষেত্রটি ছিল সীমাবদ্ধ। এই সময়ে প্রধান জীবিকা বলতে ছিল কৃষিকার্য। শিল্প, নগর, বাণিজ্য প্রভৃতির ব্যাপক প্রসারের সাথে সাথে গৌণ গোষ্ঠীগুলি মানুষের সামনে নানা প্রকার সুযোগ সুবিধার ক্ষেত্রটিকে প্রসারিত করেছে। মানুষ এইগুলির মাধ্যমে তার চিন্তা ভাবনা, কাজকর্মের প্রতিভাকে নানা জায়গায় ঠিকমতো কাজে লাগানোর সুযোগ পায়। সে তার পছন্দ ও যোগ্যতা মতো কাজ করে যেতে পারে। সমাজ প্রদত্ত বৃত্তি বিভাগের নানাবিধ সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মানুষ বহুমুখী কর্মপ্রবণ হয়ে উঠেছে। 3 গৌণ গোষ্ঠীগুলি তার সদস্যদের আচার আচরণ মূলত বিধিবদ্ধ মাধ্যমগুলির মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করে। বিধিবদ্ধ মাধ্যমগুলি এ ব্যাপারে অপেক্ষাকৃত কড়াকড়ি করে থাকে ও বহু ক্ষেত্রে সে অনুযায়ী কাজ না করলে শাস্তি পেতে হয়। তাই ব্যক্তি এগুলিকে বাধ্য হয়ে মেনে চলে। এভাবে সামাজিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিকে নিয়মানুবর্তী করে তোলার ব্যাপারে গৌণ গোষ্ঠীগুলি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 4 বিভিন্ন গৌণ গোষ্ঠী বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হয়। ব্যক্তি একই সাথে বিভিন্ন গৌণ গোষ্ঠীর সদস্য হয়। বিভিন্ন গৌণ গোষ্ঠীতে সে ভিন্ন ভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করে। এইভাবে ব্যক্তির সংস্কৃতির দিকটি বিশেষভাবে বিকশিত হয়ে থাকে। 5 আধুনিক সমাজে গৌণ গোষ্ঠীগুলি তাদের উদ্দেশ্যগুলি পূরণের জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করে থাকে।
অনেক ক্ষেত্রে তারা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জ্ঞানকে কাজে লাগায়। শ্রম বিভাজনের মতো বিশেষীকৃত উৎপাদন ব্যবস্থাও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। যাই হোক, গৌণ গোষ্ঠীগুলি এগুলির দ্বারা ব্যক্তি মানুষের কর্মপদ্ধতি, কর্ম নিপুণতা ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 6. আধুনিক সমাজের অস্থির জীবনযাত্রায় ব্যক্তি অনেক সময় তার দৈহিক ও মানসিক নিরাপত্তাহীনতায় ভুগে থাকে। এক্ষেত্রে ব্যক্তি একই সাথে বিভিন্ন গৌণ গোষ্ঠীর সদস্য হওয়ার কারণে একদিকে যেমন তার নানাবিধ প্রয়োজন মিটিয়ে ফেলতে পারে, তেমনি ওইগুলির সাথে যুক্ত হয়ে সে অধিকতর নিরাপত্তা ভোগ করে থাকে। 7. গৌণ গোষ্ঠীগুলিতে একটি সাংগঠনিক দিক থাকে। এই সাংগঠনিক দিকটি গোষ্ঠীর কার্যপদ্ধতি, নিয়ম কানুন ঠিকমতো চলছে কিনা তা লক্ষ্য রাখে। এই সাংগঠনিক দিকটির কার্যকারিতার জন্যই গোষ্ঠীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না। গৌণ গোষ্ঠীগুলি এভাবে সদস্যদের মধ্যে সংহতির বিষয়টি রক্ষা করে। 8. গৌণ গোষ্ঠী একদিকে যেমন ব্যক্তির নানা প্রকার উদ্দেশ্য পূরণ করে থাকে, তেমনি গোষ্ঠীর সদস্য হিসাবে ব্যক্তির সামনে নানারূপ দায়িত্ব ও কর্তব্য স্থির করে দেয়। ব্যক্তি এই সকল দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে। এইভাবে গৌণ গোষ্ঠীতে প্রবেশ করে একজন ব্যক্তি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হয়ে ওঠে। পৃষ্ঠা 98। 9. সামাজিকীকরণ ও ব্যক্তিত্বের গঠনে প্রাথমিক গোষ্ঠীর মতো অতখানি কার্যকরী ভূমিকা গৌণ গোষ্ঠীর না থাকলেও অনেকটাই আছে। এমন কিছু কিছু অভিজ্ঞতা ব্যক্তি গৌণ গোষ্ঠী থেকে লাভ করে যা তার ব্যক্তিত্বের অনেকখানি নির্ণায়ক হয়ে থাকে। আবার সামাজিকীকরণের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি খুব ছোটবেলায় প্রাথমিক গোষ্ঠীগুলির দ্বারা খুব বেশি সামাজিক না হলেও পরবর্তীকালে গৌণ গোষ্ঠীর প্রভাবে অনেকটাই সামাজিক হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, আজকের আধুনিক যুগে মানব সমাজের সভ্যতা সংস্কৃতি বাস্তবায়নে গৌণ গোষ্ঠীগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জাতীয় গোষ্ঠী ব্যক্তির সমাজকেন্দ্রিক নানাবিধ চাহিদা চরিতার্থের ক্ষেত্রে উচ্চ চাহিদা সম্পন্ন সমাজের সঙ্গে অত্যন্ত মানানসই, তাই এর গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমান। 22. প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য, ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। 3টি কলমে বিভক্ত করা আছে। 1. পার্থক্যের ভিত্তিসমূহ, দ্বিতীয়টি প্রাথমিক গোষ্ঠী, তৃতীয়টি গৌণ গোষ্ঠী। পার্থক্যের ভিত্তিসমূহ। 1. কাকে বলে? প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী বলতে মুখোমুখি, প্রত্যক্ষ ও গভীর সম্পর্ক এবং সাহচর্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গোষ্ঠীকে বোঝায়। গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠী বলতে প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা নৈবক্তিক, পরোক্ষ, বাহ্যিক, চুক্তি নির্ভর, ব্যক্তিহীন সম্পর্কযুক্ত গোষ্ঠীকে বোঝায়। পার্থক্যের ভিত্তিসমূহ। 2. উদাহরণ: প্রাথমিক গোষ্ঠী, পরিবার, অন্তরঙ্গ গোষ্ঠী, খেলার দল প্রভৃতি। গৌণ গোষ্ঠী, রাজনৈতিক দল, রাষ্ট্র প্রভৃতি। পার্থক্যের ভিত্তিসমূহ। 3. উৎপত্তি। প্রাথমিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী স্বতঃপ্রণোদিত বা স্বেচ্ছা প্রণোদিতভাবে তৈরি হয়। গৌণ গোষ্ঠী এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি হয়। পার্থক্যের ভিত্তিসমূহ। 4. আকার। প্রাথমিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী আকারে ছোট হয়। গোষ্ঠীর আকার যত ছোট হয় পারস্পরিক সম্পর্ক তত দৃঢ় হয়। গৌণ গোষ্ঠী, গৌণ গোষ্ঠী আকারে খুব বড় হয়। এমন এমন গোষ্ঠী আছে যা সারা পৃথিবী জুড়ে হয়। পার্থক্যের ভিত্তিসমূহ। 5. সদস্যদের পারস্পরিক সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠী,
প্রাথমিক গোষ্ঠী গড়ে ওঠে প্রাথমিক সম্পর্কের উপর ভিত্তি করেই। এই প্রাথমিক সম্পর্ক হল মুখোমুখি, অন্তরঙ্গ, ব্যক্তিগত, একাত্মতাপূর্ণ। গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠীতে গৌণ সম্পর্কের প্রাধান্য দেখা যায়। এ জাতীয় সম্পর্ক পরোক্ষ, বাহ্যিক, চুক্তি নির্ভর, নৈবক্তিক। পার্থক্যের ভিত্তিসমূহ 6। স্থায়িত্ব। প্রাথমিক গোষ্ঠী। এই জাতীয় গোষ্ঠী অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী। গৌণ গোষ্ঠী। এগুলিকে স্বল্পস্থায়ী বা অস্থায়ী বলা হয়। এ জাতীয় গোষ্ঠীর স্থায়িত্ব মূলত উদ্দেশ্যের প্রকৃতি ও ব্যাপকতার উপর নির্ভরশীল। পার্থক্যের ভিত্তিসমূহ 7। দৈহিক নৈকট্য। প্রাথমিক গোষ্ঠী। এই জাতীয় গোষ্ঠীর নৈকট্যের বিষয়টি অপরিহার্য বলে বিবেচিত হয়। এটি না থাকলে মুখোমুখি সম্পর্ক তৈরি হয় না। গৌণ গোষ্ঠী। দৈহিক নৈকট্যের বিষয়টি এ জাতীয় গোষ্ঠীতে প্রয়োজনীয় হলেও অপরিহার্য নয়। তাছাড়া বৃহদায়তন গৌণ গোষ্ঠীতে দৈহিক নৈকট্য থাকে না। পার্থক্যের ভিত্তিসমূহ 8। সহযোগিতার প্রকৃতি। প্রাথমিক গোষ্ঠী সদস্যগণ নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রের বাসিন্দা হয়ে থাকেন। গৌণ গোষ্ঠী দৈহিক নৈকট্যের বিষয়টি সবসময় সম্ভব নয়। পার্থক্যের ভিত্তিসমূহ 9। সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি ও মাধ্যম। প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সহযোগিতা দেখা যায় তা মূলত প্রত্যক্ষ প্রকৃতির, যেমন সন্তানের প্রতি মায়ের সহযোগিতা। গৌণ গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যদের মধ্যেকার সহযোগিতা মূলত পরোক্ষ প্রকৃতির, যেমন দূরে থাকা কোনো সদস্যের শুধুমাত্র বাৎসরিক চাঁদা প্রদান করে যে সহযোগিতা তাই। পৃষ্ঠা 99। পার্থক্যের ভিত্তিসমূহ 10। সদস্যপদ। প্রাথমিক গোষ্ঠী। এই গোষ্ঠীর সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি মূলত অবিধিবদ্ধ। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে মূল্যবোধ, লোকাচার, লোকনীতি, নৈতিক অনুশাসন, জনমত প্রভৃতিকে ব্যবহার করা হয়। গৌণ গোষ্ঠী। এই গোষ্ঠীর সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি বিধিবদ্ধ। এসব ক্ষেত্রে বেশিরভাগ নিয়মকানুন আইন আকারে লিখিত থাকে। নিয়ন্ত্রণের মাধ্যমেও তাই আইন, পুলিশ, বলপ্রয়োগ প্রভৃতি হয়ে থাকে। পার্থক্যের ভিত্তিসমূহ 11। গোষ্ঠী স্বার্থ। প্রাথমিক গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যপদ মোটামুটি বাধ্যতামূলক। অনেক সময় ব্যক্তি তার অজান্তেই জন্মসূত্রে এই গোষ্ঠীর সদস্যপদ লাভ করে, যেমন পরিবারের সদস্যপদ। গৌণ গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যপদ ব্যক্তির ইচ্ছা নির্ভর। জোর করে কাউকে সদস্য করানো যায় না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে বলা যায় রাষ্ট্রের সদস্যপদ বা জোর করে ভয় দেখিয়ে রাজনৈতিক দলের বা শ্রমিক সংঘের সদস্যপদ নেয়ানো যায়। পার্থক্যের ভিত্তিসমূহ 12। সদস্যদের মধ্যে যোগাযোগ। প্রাথমিক গোষ্ঠী। এখানকার গোষ্ঠী স্বার্থ সাধারণ মোটামুটি জীবনের বেশিরভাগ প্রয়োজনগুলি এই গোষ্ঠী দ্বারা মিটে যায়। গৌণ গোষ্ঠী। কোনো বিশেষ স্বার্থকে কেন্দ্র করে এ জাতীয় গোষ্ঠী গড়ে ওঠে, তাই একে বিশেষ স্বার্থ গোষ্ঠী বা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বলা হয়। পার্থক্যের ভিত্তিসমূহ 13। গোষ্ঠীর কাঠামো। প্রাথমিক গোষ্ঠী। এই গোষ্ঠীতে সদস্যরা দৈহিকভাবে কাছাকাছি থাকার ফলে এদের মধ্যে যোগাযোগের বিষয়টি সরাসরি বা মুখোমুখি হয়ে থাকে। গৌণ গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য এদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে ডাক ও তার, রেডিও, দূরদর্শন, সংবাদপত্র, দূরভাষ প্রভৃতি গণমাধ্যমগুলি। পার্থক্যের ভিত্তিসমূহ 14। প্রাথমিক গোষ্ঠী। এই গোষ্ঠীর তেমন কোনো সাংগঠনিক কাঠামো নেই, তাই এটি অসংগঠিত ও অবিধিবদ্ধ গোষ্ঠী। গৌণ গোষ্ঠী। এই গোষ্ঠী অপেক্ষাকৃত সংগঠিত ও বিধিবদ্ধ। পার্থক্যের ভিত্তিসমূহ 15। সামাজিকীকরণের ভূমিকা। প্রাথমিক গোষ্ঠী। ব্যক্তিত্ব গঠনে এই গোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য ও অপরিহার্য। গৌণ গোষ্ঠী। ব্যক্তিত্ব গঠনে এটি খুব বেশি ক্রিয়াশীল নয়। পার্থক্যের ভিত্তিসমূহ 16। প্রাধান্য বা গুরুত্ব।
প্রাথমিক গোষ্ঠী ব্যক্তিত্ব গঠনের পাশাপাশি সামাজিকীকরণেও প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা ভালোই গুরুত্বপূর্ণ। গৌণ গোষ্ঠী সামাজিকীকরণের গৌণ গোষ্ঠীর ভূমিকা নগণ্য। পার্থক্যের ভিত্তিসমূহ 17। সংখ্যা। প্রাথমিক গোষ্ঠীসমূহের প্রাধান্য সবচেয়ে বেশি সরল গ্রামীণ কৃষিভিত্তিক সমাজে। গৌণ গোষ্ঠীসমূহের প্রাধান্য খুব বেশি জটিল নগর কেন্দ্রিক শিল্পভিত্তিক আধুনিক সমাজে। পার্থক্যের ভিত্তিসমূহ 18। অন্য নাম। প্রাথমিক গোষ্ঠীগুলি সংখ্যায় বেশ কম। মুখোমুখি গোষ্ঠী জিসবার্ড বলেছেন। গৌণ গোষ্ঠীগুলি অগণিত ও বহুবিধ। অন্যান্য গোষ্ঠী কুলি বলেছেন।